নমস্কার, আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প ভুতুড়ে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শুরু করছি আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে। কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা, একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তো তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে, যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগা ব্র্যান্ড শিখে তুলে রাখো। আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি? এর মানে কি? কেসটা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরল। বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো প্যালা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, স্বচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছলো। আমি বললাম, বাজে বাজে, তবে শোন, শুনে চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন কর। কিন্তু কেসটা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেসটা হাড় কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময়ই পরশময়ী পদির তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙ্গারা আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল, ও তবে শোন, বছর 3 আগের কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিশ্রীমানায় খেসত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেইটাই পাহারা দিত। এমন এক বিদিগিচ্ছিরি লোক যে বিদিগিচ্ছিরি সময় মারা যাবে তাতে সন্দেহ কি। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় এলো মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়েছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বক বক করিস। কেসটা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্ম করে ফেলতো। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়, যতই খিটখিটে বদখত লোক হোক না কেন। মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও সাড়া মেলেনি।
কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিচ্ছেন কান কটকট করছে। কাজেই আমাদের চারজনকেই কাঁধ দিতে হলো। দুজনের দু হাতে দুটো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? বলো হরি হরি বল চেঁচাতে চেঁচাতে চললাম চারজনে। কাঁধের ওপর বুড়ো যেন পরমানন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড় সরালেই দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা চারজনই নয়, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধে নিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পেছনে পেছনে, কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গাঁয়ের কাছে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছুই নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতর এলোমেলো বাবলার বন। সেখানে একটা মাত্র টিনের চালাঘর। অবশ্য চারিদিকে তার দেওয়াল ফেওয়ালের কোনো বালাই নেই, এক্কেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। সিঁড়ি প্রায় 15 পৈঠে। এখন বর্ষার জলে 3-4খানা মাত্র জেগে রয়েছে, ভাঙা চুরো অবস্থা। যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রা হবে। তাছাড়া এ সুবিধেও আছে যে কারুকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়ছে ঘাটে নামানো মরাটার ওপরে। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শেয়ালে টেয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ারি থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীত স্বরে নরেশ বললে, মরাটা একটু নড়লো না? আমরা বললাম, ধ্যাৎ, তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্ক আমার সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেয়ে গেল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি? আমি, নরেশ আর পটলা একসঙ্গেই আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বললে, দূর ভিতুর ডিম সব। পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি।
মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার 2 হাতে মরাটাকে জাপটে ধরলে, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারল না। 2 ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে ওরে, তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! একদিকে আমরা 4 জন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছালো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি, আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে, যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ অব ওয়ার চালিয়ে যাচ্ছি আমরা, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠবে সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা পারছি না কানুকে ছাড়তে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজড করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের খিলখিল হাসির শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণোদ্যমে চলতে লাগলো সেই অমানসিক টাগ অব ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয় লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও প্রচণ্ড টান বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুকে জল, তারপর ওদিকের টানটা ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর ভুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে ক্রেষ্টা প্রশ্ন করল। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ। সেই বেটায়। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাদী, জোচ্চোর। বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক। নিরুত্তরে কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়।
শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।